চাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারণা চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে স্টেশন, বিভিন্ন ফ্যাকাল্টি আর বিভাগের সামনে প্রচারণা চালাচ্ছেন প্যানেলভুক্ত এবং স্বতন্ত্র প্রার্থীরা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ইতোমধ্যে চাকসু নির্বাচনে ভোট গ্রহণ ও নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষাপটে 5টি কেন্দ্রের 7টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। গোপন কক্ষ থাকবে 689টি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনে কাজ করবে 350 কর্মকর্তা কর্মচারী। 28 আগস্ট সপ্তম চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল। এক দফা পিছিয়ে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় 15 অক্টোবর। ভালোভাবে আমাদেরকে গ্রহণ করছে। দেখা হলে বলছে যে ভাই আপনার ব্যালট নাম্বার 1 না। তো এই যে আমাদের ব্যালট নাম্বারটা তাদের কাছে পৌঁছানো, তো এতে আমাদের মনে হয়েছে যে না, আমরা তাদের কাছে পৌঁছাতে পেরেছি। এখন 15 তারিখে সেই ব্যালট বিপ্লবের অপেক্ষায় আছি। আমরা সবার কাছে যাচ্ছে, সবাই আশ্বস্ত করছে যে 24-25 থেকে আমার কথা বলা যে তাদের জন্য কাজ করতে হয়, শিক্ষার্থীর জন্য কোনো রাজনৈতিকভাবে নয়, আসলে শিক্ষার্থীর জন্য কাজ করার জন্যই এখানে 24-25 সেকেন্ড দাঁড়ানো। 3 দিন পেছানো হয়। তো এই 3 দিন এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দূর দূরান্তের শিক্ষার্থীরা আসতে পারছেন। জাকসু নির্বাচনে হারের পর চাকসুতে জয়ের জন্য বরিয়া ছাত্রদল। কঠিন পরীক্ষায় ভালো ফল পেতে নানাভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা তাদের। তবে শক্ত প্রতিপক্ষ ছাত্র শিবিরও জয় নিয়ে আশাবাদী। এই দুটি বড় সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও জয়ের জন্য প্রচারে ব্যস্ত সময় পার করছেন। চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী 13টি প্যানেলের মধ্যে আলোচনার শীর্ষে ছাত্রদল ও ছাত্র শিবির। প্রচারের শুরু থেকে শিক্ষার্থীদের মন জয়ে ছুটছে এই দুই সংগঠনের প্রার্থীরা। ডাকসু ও জাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের পরাজয়ের পর চাকসুতে জয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই দিনরাত প্রচারে ব্যস্ত দলের প্রার্থীরা। আশ্বাস দিচ্ছেন চাঁদাবাজ দখলদার মুক্ত ক্যাম্পাস গড়ার। অবশ্যই জয়টা আমাদের জন্য প্রয়োজন। আর আমরা মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তারা জানে যে কারা তাদের পাশে অতীতে ছিল, তাদের সকল যৌক্তিক দাবিতে তাদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার পক্ষে। তবে এই নির্বাচনে ছাত্রদলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সুপরিকল্পিত প্রচারে ভোটারদের মন জয় করতে চায় তারা। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। এটা বোঝার সক্ষমতা আমাদের ভাই বোনদের আছে যে কোন প্যানেল বা কারা এই ক্যাম্পাসে 5 আগস্টের পরে শিক্ষার্থীদের সাথে ছিল, শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছে এবং কাদের সেই সক্ষমতা আছে। স্বতন্ত্র হিসেবে আমি শিক্ষার্থীদের কাছে সাড়া পাচ্ছি। তো আমি প্রত্যাশা করছি শিক্ষার্থীরা তাদের ভোটটা স্বতন্ত্রদের দিবে, যাতে তাদের প্রতিনিধিত্ব খুব শক্তিশালী হয়। তবে শিক্ষার্থীরা বলছেন প্যানেল কিংবা ব্যক্তি দেখে নয়, ইশতেহার বিবেচনা করেই ভোট দেবেন তারা। যে ব্যক্তি সবসময় কাজ করে এসেছে, আমাদের পক্ষে লড়াই করেছে, আমরা এরকম একজন প্রার্থী চাই। আশা করি যেগুলো ওরা কথা দিয়েছে সেগুলো তারা রাখবে, এই বিবেচনায় ওদেরকে ভোট দিব। এদিকে সবকিছু ছাপিয়ে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় প্রার্থীরা। যদিও শহর থেকে অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াতে বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা ট্রেনের 2টা শিডিউল বাড়িয়েছি। আমাদের ট্রেনে সিঙ্গেল লাইনে এর বেশি আর কোনো সুযোগ নাই। যেহেতু আমরা ট্রেন আর বাড়াইতে পারি নাই, তারা আরেকটা দাবি করেছে কিছু বাস দেওয়ার জন্য। আমরা সেই বাসের ব্যবস্থাও রেখেছি। প্রায় 36 বছর পর আগামী বুধবার হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এতে ভোটার 27,513 জন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আপনি সকাল থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন এবং আর কয়েক ঘন্টা পরে অর্থাৎ মধ্যরাত পর্যন্ত প্রচারণার সময় নির্ধারণ করা রয়েছে। সব মিলে সারাদিনই জমজমাট প্রচারণা চোখে পড়েছে। এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আমার পেছনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত চাকসু ভবন এবং আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি এই চাকসু ভবনকে একটি খাবারের হোটেল অথবা মাঝে মাঝে এখানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হতো এবং এখানে কিছু সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়, এইভাবেই ছিল এই চাকসু ভবনের কার্যক্রম নির্দিষ্ট। কিন্তু গত 12 আগস্ট যখন এখানে এই চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো বা রোডম্যাপ ঘোষণা করা হলো, এরপরে মূলত পুরো পরিস্থিতি অর্থাৎ এই চাকসু ভবনকে ঘিরে অনেক আলোচনা তৈরি হয়েছে, অনেক ধরনের আবেগ উচ্ছ্বাস তৈরি হয়েছে, বিশেষ করে এই শিক্ষার্থীদের মধ্যে। আমরা আজকে সকাল থেকে আসলে গত কয়েকদিন ধরে আমরা এই চাকসু নির্বাচনের প্রচারণা দেখছিলাম। আজকে শেষ দিনের প্রচারণা। আজকে এই প্রচারণা বিশেষ
গুরুত্ব তৈরি করেছে, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে তো অবশ্যই। যেহেতু পূজার লম্বা ছুটির পরে ক্যাম্পাস কিছুটা স্তীমিত ছিল, তারপরে আসলে ক্যাম্পাস আস্তে আস্তে চলতি সপ্তাহে যখন একেবারে পুরোপুরি চালু হলো, স্বভাবতই আজকের দিনটা কিন্তু অনেক বেশি উৎসবমুখর ক্যাম্পাসে। অনেক শিক্ষার্থী আছেন যাদের মূলত আজকে কোনো ক্লাস ছিল না অথবা কোনো পরীক্ষা ছিল না, ওরা শুধুমাত্র আমরা দেখেছি যে এই নির্বাচনী আমেজকে উপভোগ করার জন্য ক্যাম্পাসে এসেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মূলত শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, আসা যাওয়া একটা ভোগান্তিরও ব্যাপার আছে, তারপরও তারা এই ভোগান্তি স্বীকার করে এসেছেন এই উৎসবে সামিল হতে, এই যে আনন্দের একটা আমেজ তৈরি হয়েছে সেখানে সামিল হতে। গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চাকসুর যে নির্বাচন কমিশন তার পক্ষ থেকে ভোটের পরিস্থিতি নিয়ে একটি পরিকল্পনার কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইতিমধ্যে একটু আগেও আমরা যে এলাকাটিতে আছি এখানে মাইকিং করা হচ্ছিল যে আজকে রাতের পর থেকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, অর্থাৎ 24টি প্রবেশ পথে এই বহিরাগতের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইডি কার্ড অথবা যারা চাকরি করেন তারা আইডি কার্ড দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন এই এলাকার মধ্যে, এবং এছাড়া যারা গণমাধ্যম কর্মী আছেন তাদেরও আলাদা পাসের ব্যবস্থা করা হচ্ছে। এর বাইরে 4 স্তরের নিরাপত্তা থাকবে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে, এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা থাকছে, এবং ভোট গণনা যেখানে হবে অর্থাৎ বিবিএ বা ব্যবসায় প্রশাসন অনুষদ, সেখানে সার্বক্ষণিকভাবে বড় স্ক্রিনে ভোট গণনার কার্যক্রম দেখানো হবে। এবং আরেকটি বিষয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেটি হচ্ছে এখানে কেউ কোনো ধরনের সমস্যা বা কোনো যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে এগুলো সামাল দেওয়ার জন্য এখানে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে, অর্থাৎ কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিকে এখানে গুরুত্ব দেওয়া বা সুযোগ দেওয়া হবে না। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জেনেছি যে প্রায় 27,500 মতো ভোটার আছেন, তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং 5টি ভোট কেন্দ্রে এই সমস্ত ভোটার তাদের ভোট দিবেন। 5টি ভোট কেন্দ্রের 7টি কক্ষে অন্তত 689টি বুথ বা গোপন ভোট কক্ষে এই ভোট নেওয়া হবে। এবং আমরা ডাকসু এবং চাকসুর ক্ষেত্রে যেমনটা দেখেছি যে হলগুলোকে ভোট কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছিল, এখানে কিন্তু ফ্যাকাল্টিতে হচ্ছে, অর্থাৎ যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 81% শিক্ষার্থী তারা অনাবাসিক। আর একদিন পরেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ প্রচারণার শেষ দিন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতগুলো তথ্য জানানোর জন্য। রাকসু নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে শিক্ষার্থীদের। 16 অক্টোবর নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ে উৎসবের আমেজ ক্যাম্পাস ও আশপাশের ছাত্রাবাসগুলোতে। ভোটারদের কাছে টানতে নিজেদের জানান দিচ্ছেন প্রার্থীরা। প্যানেলগুলোর পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। শেষ সময়ের প্রস্তুতিতে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ যেমন আছে, তেমনি চোখে পড়ছে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও। মঙ্গলবার রাতে শেষ হবে রাকসু নির্বাচনের প্রচারণা। তাই তো শেষ সময়ে এসে প্রার্থীরা এক মুহূর্ত নষ্ট করতে নারাজ। যতটা সম্ভব নিজেকে তুলে ধরছেন ভোটারদের সামনে। আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে শিক্ষার্থীদের পাশে নিয়ে কাজ করব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের মাধ্যমে এই কাজগুলো আমরা করে নেব। প্রচারণার অংশ হিসেবে আমরা কিন্তু 17টা হলেই আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে প্রজেকশন মিটিং আয়োজন করেছি। ইতিমধ্যে 4টি আমাদের বোনদের হলে আমাদের প্রজেকশন মিটিং সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের জন্য 990টি বুথ প্রস্তুত করা হচ্ছে বলে জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। পাশাপাশি শেষ সময়ে বাকি থাকা ছোটখাটো প্রস্তুতিগুলো সেরে ফেলছেন তারা। যেহেতু আমাদের নির্বাচন ছিল গত মাসের 25 তারিখ, সঙ্গত কারণে আমাদের প্রস্তুতি আগেই আমাদের সম্পন্ন করা ছিল। আমরা টুকিটাকি বিষয়গুলো আমরা এখন কাজ করছি এবং আমরা বলা যায় যে ক্যাম্পাসের একটি সুন্দর নির্বাচন দেখার জন্য অপেক্ষায় আছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত এমন সুন্দর পরিবেশেই শেষ হবে রাকসু নির্বাচন, আশা উপাচার্যের। দে আর ভেরি ফ্রেন্ডলি, কথাবার্তা হচ্ছে, ফ্রেন্ডলি ব্যান্টার্স, এটা ওটা হয়তো কেউ কাউকে বলছেও, কিন্তু এটা কোনো সময়ই খুব কি বলবো অগ্রহণযোগ্য পর্যায়ে তারা নিজেরাই যেতে দিচ্ছেন না। তো এইটা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার। আমরা আশা করি যে এইভাবেই তারা বাকি সময়টাও কাটাবেন। এবারের নির্বাচনে প্রত্যেক ভোটারকে রাকসু, সিনেট ও হল সংসদ মিলিয়ে 43টি পদে দিতে হবে ভোট, আর এজন্য 10 মিনিট করে সময় পাবেন এক একজন ভোটার। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।
16 অক্টোবর নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ে উৎসবের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশের ছাত্রাবাসে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, কি ধরনের প্রচারণা চালাচ্ছেন এখন প্রার্থীরা, আর ক্যাম্পাসের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু নির্বাচনের প্রচারণায় সময় রয়েছে আর মাত্র একদিন, যার ফলে শিক্ষার্থী যারা রয়েছেন বা প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু খুব কোনো সময় নষ্ট না করে তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছে বলা যেতে পারে। সেই সাথে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের যেহেতু নবীনবরণ ছিল, এইটিকে যারা প্রার্থী ছিলেন তারা বেশ কাজে লাগিয়েছেন এবং আমরা দেখেছিলাম যে এই নবীনবরণ অনুষ্ঠানে বিভিন্ন প্রার্থী বিভিন্ন দলের অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসুতে যে 11টি প্যানেল অংশগ্রহণ করছে, প্রত্যেকটি প্যানেলের প্রার্থী তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের প্রচারণা চালাচ্ছিলেন এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে তারা তাদের দিকে টানার জন্য অর্থাৎ ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য তারা প্রচারণা চালানোর পাশাপাশি ভিন্নতা নিয়ে আসছিলেন। প্রচারণায় তারা লিফলেট বিলি করছিলেন এবং তারা নতুন যে শিক্ষার্থী রয়েছে আসছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তারা কতটা শিক্ষার্থী বান্ধব বা তাদেরকে তারা নির্বাচিত হতে পারলে তারা শিক্ষার্থীদের জন্য কি করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু দেখলাম যে আমরা আজকে সারাদিন প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। ঠিক হাতে যখন আর একদিন সময় রয়েছে প্রচারণা যখন চলছে, ঠিক সেই সময় প্রশাসনও কিন্তু তাদের যে প্রস্তুতি অর্থাৎ নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা রয়েছেন কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু তাদের যে প্রস্তুতি সেটিও কিন্তু তারা নিচ্ছেন। এরই মধ্যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছি, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নির্বাচন কমিশন এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু বৈঠক করছেন এবং এখানে পুলিশ কমিশনার যেমন রয়েছেন সেই সাথে বিজিবির প্রতিনিধি রয়েছে, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তারা রয়েছেন এবং সব মিলিয়ে সবাই যে নিরাপত্তা বিষয়গুলো নিয়ে তারা আলাপ আলোচনা করছেন এবং সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 16 অক্টোবরে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তার যে বলয়গুলো রয়েছে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 14টি গেট রয়েছে সেই ফটক দিয়ে কিন্তু বহিরাগতদের প্রবেশ ঘটে থাকে। সেই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং 16 তারিখের সার্বিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তার বিষয়টি নিয়ে কিন্তু আজকে আলাপ আলোচনা হচ্ছে এবং এরই মধ্যে আমরা উপাচার্যের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছিলেন যে এখানে প্রায় 2000-এর অধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, সেই সাথে পরিবেশ পরিস্থিতি যদি তেমন হয়ে যায় সেই কারণে তিনি বিজিবি সেই সাথে সেনাবাহিনীর সঙ্গেও তিনি কথা বলে রেখেছেন। তবে তিনি আশা প্রকাশ করছেন যে সুষ্ঠুভাবেই হয়তো রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা বলছিলেন যে সেই নির্বাচনকে যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয়, ঠিক সেই কারণে নির্বাচন কমিশন যেমন তৎপর রয়েছে সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেমন প্রশাসন আছেন তাদেরও তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। ঠিক বলা যেতে পারে যে শেষ সময়ের প্রস্তুতি, একদিকে যেমন প্রার্থীদের প্রস্তুতি চলছে, প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি যেন হাতে একদিন সময় রয়েছে তাদের যেমন ব্যস্ততা বেড়ে গেছে, সেই সাথে নির্বাচন কমিশন সহ প্রশাসনে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদেরও কিন্তু আমরা দেখেছি যে ব্যস্ততা ঠিক একইভাবে বাড়ছে। কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে 9টি ভবনে আমরা দেখেছি যে 990টি বুথ রয়েছে এবং সেখানে 4400 শতাধিক প্রিজাইডিং অফিসার থাকবেন এবং সার্বিক যে প্রস্তুতি নির্বাচন 16 তারিখে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের যে প্রস্তুতিগুলো রয়েছে এবং এর মাঝে আমরা দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি নির্বাচন কমিশনে গেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের যে সুষ্ঠু নির্বাচনের সার্বিক পরিস্থিতি কিন্তু পর্যবেক্ষণ করেছেন। তো সব মিলে বলা যেতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রার্থীদের যেমন উৎসবমুখর পরিবেশে আমরা প্রচারণা করতে দেখেছি, সেই সাথে প্রশাসনিক কর্মকর্তাদেরও তৎপরতা দেখেছি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি এবং অন্যায়ভাবে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। গাজীপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে জেলা ও মহানগরের এমপিওভুক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ রয়েছে। নাটোরে সকাল থেকে জেলার এমপিওভুক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ করে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বাগেরহাটে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালী, দিনাজপুর ও হিলিতে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। মুখ ও দাঁতের চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেলের ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। এক পর্যায়ে ইউনিটের মূল ফটকে তালা লাগিয়ে দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসন একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ করার কথা বলে আসলে তা বাস্তবায়ন হয়নি। ডেন্টাল ইউনিটে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও লোকবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয় না। অতি দ্রুত সমস্যার সমাধান করা না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। জোটগতভাবে নির্বাচনে গেলেও শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণের কথা জানিয়েছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুরে দলের জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে কথা বলেন তিনি। শাপলা প্রতীক দিতে আইনগত বাধা না থাকার কথা জানিয়ে সার্জিস আলম বলেন, প্রতীকটি তালিকাভুক্ত করার কাজ নির্বাচন কমিশনের। তারা চাইলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতীকের তালিকা সংশোধন করতে পারেন। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি, বাস্তবতা ও ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার পেলে আগামী নির্বাচনে তারা অংশ নেবেন বলে জানান তিনি। এনসিপি নেতা লুৎফর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় জামালপুরের 7 উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। শাপলা ওই তালিকায় অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের কাজ ছিল এবং এখনো তাদেরই কাজ। তারা যদি চায় এই তালিকা তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে 1 সপ্তাহের মধ্যে সংশোধন করবে, তারা এটা করতে পারে। আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এছাড়া উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরে বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের 17তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের 31 দফার মধ্যে স্বাস্থ্যসেবা অগ্রাধিকার ভিত্তিতে রয়েছে। আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবশ্যই পল্লী চিকিৎসকদের মূল্যায়ন করবেন তারেক রহমান। সভায় জেলা বিএনপি ও জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। আজকে বাংলাদেশের স্বাস্থ্য এই মন্ত্রণালয়কে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। কাজ না করে, ওষুধ সরবরাহ না করে, শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগের লোকরা। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই গণশুনানিতে 29টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ শতাধিক অভিযোগ করেন। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত 74টি অভিযোগের শুনানি করা হবে। এর মধ্যে কিছু অভিযোগের বিষয়ে দুদক সরাসরি অনুসন্ধান করবে এবং কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হবে। সকাল 10টায় শুরু হওয়া এই গণশুনানি চলে বিকাল 4টা পর্যন্ত। টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বেলা 11:30টার দিকে সেতুর গোল চত্বর এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় আন্দোলনকারীরা টাঙ্গাইলকে ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগে স্থানান্তরের প্রস্তাবনার প্রতিবাদ জানান। টাঙ্গাইলকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত রাখার দাবিতে স্লোগান দেন তারা। এ সময় মহাসড়কের 2 পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। অস্ত্রের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। দেশের শাসন ব্যবস্থার সুরক্ষা রাখতে ভারত থেকে অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ প্রতিরোধে সীমান্তে টহল বৃদ্ধি ও কড়া নজরদারির কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বেলা 11টায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। বিজিবির রংপুর উত্তর পশ্চিম রিজিয়নের 15টি ব্যাটালিয়ন সীমান্তের যে কোনো অপতৎপরতা সহ অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। গত 9 মাসে উত্তর পশ্চিম রিজিয়নের বিভিন্ন সীমান্তে অপতৎপরতার অভিযোগে 501 জনকে আটক করা হয়। জব্দ করা হয়েছে 60 কোটি টাকার অস্ত্র, গোলাবারুদ, মাদক সহ অন্যান্য অবৈধ মালামাল। সীমান্ত সুরক্ষায় উত্তর পশ্চিম রিজিয়নে 6টি নতুন বর্ডার আউটপোস্ট ও বিওপি
স্থাপন করেছে বিজিবি। এসব বিওপির মাধ্যমে সীমান্তে টহল ও নজরদারি আগের চেয়ে বাড়বে। অবৈধ সীমান্ত পারাপার, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশুর পাচার রোধ এবং জাল নোট পাচার প্রভৃতির জন্য আমরা সীমান্তবর্তী এলাকায় জনপ্রতিনিধি এবং জনগণকে সাথে নিয়ে প্রতিদিন কোথাও না কোথাও আমরা জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি, যাতে তারা এই ধরনের কোনো অবৈধ কার্যক্রমে লিপ্ত না হয়। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদ্যে পালিত হয় দিনটি। সকালে পটুয়াখালী জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও আগুন লাগলে করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়াও লক্ষ্মীপুর, কুয়াকাটা, গোপালগঞ্জ, নেত্রকোনা, মাগুরা, লালমনিরহাট, খাগড়াছড়িতে শোভাযাত্রা, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। এরই সাথে শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।